তাহলে আজকে আমরা অপবর্তন রিলেটেড কিছু ম্যাথ করবো। আমাদের প্রথম যেই ম্যাথটা আছে সেটা হলো যে অপবর্তন গ্রেটিংয়ে প্রতি সেন্টিমিটারে 6000 রেখা আছে, এর মধ্যে দিয়ে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ কত। তো গ্রেটিংয়ের যে কোনো অঙ্ক শুরু করার সময় আমরা এভাবে শুরু করবো যে ডি সেন্টিটা ইজ ইকুয়াল টু এন ল্যাম্ডা দিয়ে। তারপর আমরা কয়েকটা জিনিস একটু মাথায় রাখবো যে আমাদের ডি ইজ ইকুয়াল টু কত 1/n, এটা সমান কত আবার এ প্লাস বি। ঠিক আছে, এই দুইটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা ডি সেন্টিটা ইজ ইকুয়াল টু এন ল্যাম্ডা, এটা কিসের জন্য? চরমের জন্য, চরম বা উজ্জ্বলের জন্য। তাহলে এখান থেকে শুরু করবো আমরা গ্রেটিং এর যত ম্যাথ আছে সবগুলো। তাহলে আমাদেরকে অপবর্তন গ্রেটিং এ প্রতি সেন্টিমিটারে কয়টা? সেন্টিমিটারে, এককের থেকে একটু খেয়াল রাখতে হবে। সেন্টিমিটারে 6000 রেখা আছে। তাহলে আমরা ডি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? এন ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? 1/d, এটা সমান কি দেওয়া আছে আমাদের? 6000 পার সেন্টিমিটার। ঠিক আছে, সেন্টিমিটার ইনভার্সে দেওয়া আছে। তাহলে এইটাকে ডি ইজ ইকুয়াল টু আমরা 1/n লিখতে পারবো। এখানে কত আছে? সাইন থিটা। আর এখানে কত? 2 ল্যাম্ডা, যেহেতু দ্বিতীয় চরমের জন্য এন ইজ ইকুয়াল টু কত? 2। তাহলে এখান থেকে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? 2 বড় হাতের এন, আর এখানে কত? ল্যাম্ডা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি আসবে? সাইন ইনভার্স 2 ইন্টু এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 6000। একটু খেয়াল রাখতে হবে এখানে কি সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্য 5896, এটাকে যদি আমরা অ্যাংস্ট্রম থেকে সেন্টিমিটারে নিই তাহলে আমাদের কি 10⁻⁻8 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5896 ইন্টু 10⁻⁻8। তো এটা হিসাব করলে আমাদের কি রেজাল্টটা চলে আসবে? রেজাল্টটা সম্ভবত 45.03 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা গেল কি আমাদের প্রথম অঙ্কটা। আচ্ছা, আমাদের এই পরের একটা হলো একটা সরু রেখাচিত্র দ্বারা ফ্রানহ পরাবর্তন সৃষ্টির জন্য ছিদ্র হতে 2 মিটার দূরত্বে। তাহলে এই যে একটা সরু রেখাচিত্র বলছে, এটা দ্বারা আমরা বুঝবো কি আমাদের এখানে সিঙ্গেল স্লিটের কথা হইতেছে। তাহলে অপবর্তন সৃষ্টির জন্য আমাদের ছিদ্র থেকে 2 মিটার দূরে পর্দা রাখা হলো। তাহলে আমাদের বড় হাতের যে ডি, সেটার মান কত? 2 মিটার। রেখাচিত্রের প্রস্থ যদি 0.2 মিলিমিটার হয়, অর্থাৎ আমাদের এ যেটা ছিল সেটা কত? 0.2 মিটারে নিয়ে গেলে 10⁻³ মিটার। তাহলে দেখা যায় যে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর উভয় পাশে 5 মিটার দূরে। তাহলে এটা যদি আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল হইতো, অর্থাৎ এরকম করে যদি আমাদের কেন্দ্রীয় উজ্জ্বলটা হইতো, কেন্দ্রীয় উজ্জ্বলের উভয় পাশে যে ডোরাটা ঘুরতে হয় সেটাকে আমরা কি বলি? ফার্স্ট ডার্ক। ঠিক আছে, তাহলে এই যে ফার্স্ট ডার্কটা যে তৈরি হলো সেটা কোথায় হয়েছে? উভয় পাশে 5 মিটার দূরত্বে। তাহলে এখান থেকে একটু 5 মিটার, এখান থেকে একটু কত? 5 মিটার হইতো আর কি, মানে এখান থেকে একটু 5 মিটার 5 মিলিমিটার, এখান থেকে একটু কত? 5 মিলিমিটার। তাহলে আমাদের এক্স এন প্রথম ডার্ক, এটা কত আমাদের? 5 মিলিমিটার। তাহলে এটাকে যদি মিটারে নেই 10⁻³ মিটার হবে। এখন আমাদেরকে বলছে যে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কত। তো সেটা খুবই সহজ, আমাদের ফর্মুলা জানা আছে যে x1d এটা সমান কি n ল্যামডা d ডিভাইডেড বাই a স্মল a। তাহলে এখানে আমাদের n কত? 1, কারণ আমাদের কি এটা প্রথম অপর না, 1 ডার্ক, সেটা আমাদের কি n ইজ ইকুয়াল টু 1। তাহলে সেটা যদি আমরা বসাই, এখন এখান থেকে আমাদের ল্যামডা বের করতে হবে। খুবই ইজি অঙ্কটা। 1 ডার্ক ইন্টু a ডিভাইডেড বাই n ইন্টু d, জাস্ট ভ্যালুগুলো বসাই দিলে কাজ শেষ। তাহলে এক্স এন ডার্ক এটা কত? এক্স এন ডার্ক হচ্ছে 5 ইন্টু 10⁻³ এই মানে কত? ডোরার প্রস্থটা কত? চিরের প্রস্থ 0.2 ইন্টু 10⁻³ নিচে আছে আমাদের n ইজ ইকুয়াল টু 1, আর ডি হয়েছে আমাদের 2 মিটার। তাহলে এটা হিসাব করলে আমাদের সম্ভবত 5 × 10 করতে হবে, 5 আসবে, 5 ইন্টু 10⁻7 মিটার আসতেছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের আনসার 2 নম্বর। আচ্ছা, এরপর আমাদের 3 নম্বর অঙ্কটাই বলছে যে অপবর্তন পরীক্ষায় এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো, চিরের প্রস্থ যদি এত হয় তাহলে কেন্দ্রীয় চরমের অর্ধকোণিক বিস্তার কত। অর্থাৎ অপবর্তন আমাদের যে ল্যামডাটা আলো ব্যবহার করছে তার তরঙ্গ দৈর্ঘ্য কত? 6000 ইন্টু 10⁻10 মিটার। এটা আমরা লিখতে পারি এটাকে 6 ইন্টু 10⁻7 মিটার। হ্যাঁ, এটা লিখতে পারি। আবার চিরের প্রস্থ এ, সেটা আমাদের কত হচ্ছে? 12 ইন্টু 10⁻5 সেন্টিমিটার। সেটাকে আমরা যদি মিটারে নেই তাহলে 10⁻7 মিটার এরকম আসবে। আমাদেরকে জিজ্ঞেস করতে যে কেন্দ্রীয় চরমের অর্ধকোণিক বিস্তার কত। তো এটার সলিউশনে যখন যাব তখন আমাদের সবার প্রথমে একটা জিনিস মাথায় আসবে যে কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তারের জন্য ফর্মুলা তো আমরা বের করে রাখছি, সেটাকে অর্ধেক করে দিলে অর্ধকোণিক বিস্তার হবে। তাহলে কৌণিক বিস্তারের জন্য ফর্মুলাটা কি ছিল আমাদের? 2 ল্যামডা ওভার a। তাহলে 2 ল্যামডা বাই a, এটা দ্বারা আমরা কি পেয়ে যেতাম? কেন্দ্রীয় চরমের বিস্তার পেয়ে যেতাম। তো এটার মাধ্যমে যদি আমরা রেজাল্টটা বের করি তাহলে 2 ইন্টু ল্যামডা কত আছে? ল্যামডা আছে 6 ইন্টু 10⁻7, আর ডি কত? এটা কত? এ হচ্ছে আমাদের 12 ইন্টু 10⁻7। তাহলে এটা কাটা গেলে এখানে 12 কাটা গেলে এখানে থাকবে কত? 1। তাহলে প্রথমত আমাদের মাথায় আসতে পারে কি যে সাইন থিটা সি যেটা, সেটার রেজাল্ট আসতেছে কত? 1 মানে কত? 1 রেডিয়ান কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, আমাদের এটার রেজাল্ট কিন্তু অবশ্যই রেডিয়ানে আসবে। তো আমাদের প্রথমে দেখে মনে হতে পারে যে এটার রেজাল্ট কত? 1 রেডিয়ান। কিন্তু এই জিনিসটা আসলে কি করলে ভুল হবে। কেন ভুল হবে? কারণ আমাদের যে আসল ফর্মুলাটা ছিল সেটা ছিল আমাদের a sin থিটা ইজ ইকুয়াল টু কি n ল্যামডা, যেখানে আমরা কেন্দ্রীয় ওই কি বলে কেন্দ্রীয় চরমের যে বিস্তার সেটা কিভাবে বের করতাম? সেটা বের করতাম আমরা প্রথম যে ডার্ক আছে সেই প্রথম ডার্কের জন্য এই থিটাটা নিতাম, সেই থিটাটা ছিল আমাদের এইটা। দ্বিতীয় ডার্কের প্রথম ডার্কের জন্য এই থিটা নিতাম, সেটা ছিল এই থিটা। এই থিটার পর আমরা বলছিলাম যে থিটা যদি খুব ছোট হয়
থিটা যদি খুব ছোট হয় তাহলে আমরা এখান থেকে সাইন থিটাকে শুধুমাত্র থিটা লিখতে পারবো, সেখান থেকে আসবে কি আমাদের এন ল্যামডা বাই এ। যেহেতু কেন্দ্রীয় চরম আমাদের প্রথম ডার্কের সময় তৈরি হবে, তাহলে এন এর ভ্যালু আমরা কত বসাবো, এন এর ভ্যালু 1 বসাবো। সেখান থেকে আমরা কি পেয়েছিলাম ল্যামডা বাই এ, আর বিস্তার বের করার জন্য আমরা এটাকে 2 দ্বারা গুণ করে বলছিলাম কি 2 ল্যামডা বাই এ। কিন্তু একটু খেয়াল করে একটা অ্যাজাম্পশন কিন্তু নেওয়া হয়েছে যে সাইন থিটাটা কি অনেক ছোট, সাইন থিটাটাকে অনেক ছোট ধরা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের সাইন থিটাটা কিন্তু ছোট আসবে না। তো সেই কারণে এইসব সূত্র ব্যবহার করার থেকে আমাদের এই সূত্রগুলো ইউজ করা বেটার। আর এই সূত্রগুলো কখন ব্যবহার করবো না সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ল্যামডা আর এইগুলোকে থাকা। এখানে দেখো ল্যামডাটা কত 610⁻⁷, এটাও কত 610⁻⁷। আর আমাদের সাইন থিটা যে সাইন থিটার ভ্যালু কি ল্যামডা বাই এ রেশিওতে আসে, কিন্তু মানে এখানে যদি সাইন থিটা আমরা বের করি, সাইন থিটা সমান কি আসবে এন ল্যামডা ওভার এ, অর্থাৎ ল্যামডা বাই এ রেশিওতে আসে। তাই ল্যামডা বাই এ রেশিওটা যদি আমাদের কম না হয় তাহলে আমাদের সাইন থিটার ভ্যালু কখনো কি হবে না, ছোট হবে না। মানে সাইন থিটার ভ্যালু যদি ছোট না হয় তাহলে থিটার ভ্যালু কখনো কি সাইন থিটার ইকুয়াল হবে না। তো এখানে যেহেতু কম্পারেবল হয়ে যেতেছে সেই কারণে আমাদের এই ফর্মুলা ইউজ করলে একটু ভুল হবে। তাই আমরা কোনটা থেকে আগাবো, এটা থেকে আগাবো, সবচেয়ে বেটার এটা থেকে আগানো। তাহলে আমাদের একক চির অপবর্তনের ক্ষেত্রে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, এটা কিসের শর্ত ছিল, ডার্কের শর্ত। তাহলে প্রথম ডার্কের জন্য আমরা কি বের করতে পারবো, এন এর ভ্যালু 1 রাখতে পারবো, ঠিক আছে। তাহলে এখান থেকে সাইন থিটা সমান কি আসবে, সাইন থিটা সমান আসবে ল্যামডা ওভার এ। আচ্ছা, ল্যামডার ভ্যালু যদি আমরা বসাই, ল্যামডার ভ্যালু কত 6 × 10⁻⁷, আর এর ভ্যালু যদি বসাই তাহলে 12 × 10⁻⁷। তাহলে এটা কাটা গেলে এখানে থাকলো কত হাফ, তাহলে এখান থেকে থিটা কত আসতেছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটাই কি আমাদের অর্ধকোণিক বিস্তার। যদি বিস্তার বলে সেটা কত হতো 60 ডিগ্রি হতো। তো অনেক জায়গায় আমি দেখছি এটাকে 30 ডিগ্রি না বলে 15 ডিগ্রি বলে, কেন করছে আমার আসলে জানা নাই। তবে আমার মতে এটা রেজাল্ট কত হবে, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাই আমাদের রেজাল্ট হবে। ওকে, আমরা পরের অঙ্কে যাই। 4 নম্বর অঙ্কটাই আমাদেরকে বলছে যে গ্রেটিং এর ভিতর দিয়ে 5000 অ্যাংস্ট্রং আলো ফেলা হলে প্রথম ও তৃতীয় চরমের জন্য অপবর্তন কোণের পার্থক্য কত। প্রতি সেন্টিমিটারে রেখার সংখ্যা দেওয়া আছে কত 6000টা রেখা। তাহলে আমাদের এন যেটা সেটার ভ্যালু দেওয়া আছে সেটা কত, আমাদের প্রতি সেন্টিমিটারে কয়টা রেখা আছে, একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা সেটা কত দেওয়া আছে 6000 পার সেন্টিমিটার, ঠিক আছে, পার সেন্টিমিটার। তো এটাকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে 1/6000 সেন্টিমিটার লিখবো। সেন্টিমিটার লেখার পর এটাকে যদি আমরা মিটারে নিই তাহলে 1 ডিভাইডেড বাই কত 60 মিটার আসবে। সম্ভবত 100 দ্বারা ভাগ করলে 60 মিটার আসতেছে। তাহলে 1/60 মানে কত আসতেছে, 1/60 মানে, আচ্ছা যাই হোক, তো এর পরবর্তী যে 4 নম্বর অঙ্কটা সেটা তো আমাদেরকে বলছে যে গ্রেটিং এর ভেতর দিয়ে যদি 5000 অ্যাংস্ট্রং এর আলো ফেলা হয় তাহলে প্রথম ও তৃতীয় চরমের জন্য অপবর্তন কোণের পার্থক্য কত। প্রতি সেন্টিমিটারে আমাদের কয়টা রেখা সেটা দেওয়া আছে। তাহলে প্রতি সেন্টিমিটারে রেখার সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম, এন দ্বারা। এন ইকুয়াল টু কি ছিল 6000 সেন্টিমিটার ইনভার্স। আচ্ছা, এটা কত, এটার ভ্যালু কত 6000, অবশ্যই কিসে আছে সেন্টিমিটার ইনভার্স আছে, এটা আমরা একটু মাথায় রাখি। তাহলে গ্রেটিং এর সব অঙ্ক আমরা শুরু করবো কোনখান থেকে, ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, এটার দ্বারা। মনে রাখতে হবে এখানে আমরা কি পাইতাম, এন এর ভ্যালু 1 এর জন্য প্রথম চরম, এন এর ভ্যালু 2 এর জন্য দ্বিতীয় চরম পাইতাম সেটা। তাহলে এখন আমাদেরকে বলছে যে প্রথম চরমের জন্য অপবর্তন কোণ ও তৃতীয় চরমের জন্য অপবর্তন কোণের পার্থক্য কত। তাহলে সিম্পল, প্রথম চরমের জন্য অপবর্তন কোণ বের করবো, দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ বের করবো, তাদেরকে কি বিয়োগ করে দিব, বিয়োগ করে দিলে আমাদের রেজাল্ট শেষ। তাহলে প্রথম চরমের জন্য যদি আমরা লিখি তাহলে ডি সাইন থিটা এন থিটা 1, এটা কি আসবে আমাদের 1 ল্যামডা। তাহলে এখান থেকে সাইন থিটা 1 এটা কি আসবে আমাদের ল্যামডা ওভার ডি। আচ্ছা, ল্যামডার ভ্যালুটা আমরা একটু দেখি, ল্যামডার ভ্যালুটা কত দেওয়া আছে 5000 অ্যাংস্ট্রং এ, আর ডি এর ভ্যালু সরাসরি দেওয়া নাই, কিন্তু আমরা জানতাম এন ইজ ইকুয়াল টু কি 1/d, তাহলে ডি ইজ ইকুয়াল টু কি আসবে 1/n। তাহলে এই যে এখানে যেহেতু আমাদের 1/dটা আছে তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারবো, এন ল্যামডা লিখতে পারবো। ওকে, তাহলে থিটা 1 এটা সমান কি আসবে আমাদের সাইন ইনভার্স, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু 6000, অবশ্যই এটা কিসে আছে সেন্টিমিটার ইনভার্স আছে, তাই আমরা এটাকেও কিসে নেবো সেন্টিমিটারে নিয়ে যাবো, তাইলে আমাদের জন্য ইজিয়ার হবে। তাহলে এখানে লিখতে হবে কত 5000 × 10⁻⁸। তাহলে এখানে কত আসতেছে সাইন ইনভার্স 1 2 3 4 5 6টা, 6টার সাথে ওইটা কাটা গেলে কত 5 6 30 × 10⁻²। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সাইন ইনভার্স এখানে সম্ভবত 3 × 10⁻⁻1 এরকম থাকতেছে, মানে 0.3। তাহলে সাইন ইনভার্স 0.3 এর ভ্যালু কত সেটা দেখতে হবে। সাইন ইনভার্স 0.3 সেটা আসতেছে 17.45 ডিগ্রি। ওকে, ঠিক সিমিলার ভাবে আমাদের কি করতে হবে, তৃতীয় চরমের জন্য বের করতে হবে। তাহলে তৃতীয় চরমের জন্য কি কি ডিফারেন্স আছে সেটা দেখি। ইনের জায়গায় কত বসবে 3 বসবে, তাহলে এখানে একটা কি থাকার কথা 3 থাকার কথা, তাহলে এন ল্যামডার এখানে 3 থাকার কথা। তাহলে সেই জিনিসটা আমরা সরাসরি একটু লিখি যে সাইন থিটা 3 এটা সমান কত 3 এন ল্যামডা। তাহলে থিটা 3 সমান কি আসবে সাইন ইনভার্স, তাহলে দেখো এন ল্যামডার ভ্যালু আমরা অলরেডি জানি 0.3, তাহলে তার সাথে এন গুণ করে দিলেই হবে। তাহলে 3 × 0.3
তার মানে 0.9 আসতেছে। তাহলে সাইন ইনভার্স 0.9, এটার ভ্যালু কত আসে? এটার ভ্যালু আসে আমাদের 64.15 ডিগ্রিজ। সুতরাং আমাদের যে ডিফারেন্সটা, ডেল্টার যে ডিফারেন্স বলছে আমাদেরকে, অপবর্তন কোণের ডিফারেন্স, থিটা লিখবো এখানে, সেটা কত আসবে আমাদের? θ3 মাইনাস θ1, দ্যাট ইজ 64.15 মাইনাস 17.45, আসতেছে কত? 46.7 ডিগ্রি। তাহলে রেজাল্ট কত? 46.7 ডিগ্রিজ। তো এই অঙ্কগুলো আসলে খুব ইজি, তেমন কঠিন না, একটু সূত্রগুলো একটা মাথায় রেখে করতে হবে আর অ্যাজাম্পশনগুলোর দিকে তাকাইতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবো আমরা অপবর্তন গ্রেটিং এর যে অঙ্ক করতেছি, অপবর্তন গ্রেটিং আর একক চের অপবর্তন, সেটার ক্ষেত্রে আমরা ডিসেন্ট সিরিজ গুলো এন ল্যাম্ডা এটা দিয়ে বেশিরভাগ অঙ্কগুলো করবো। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবো, ঠিক আছে? আমরা পরের অঙ্কতে যাই। 5 নম্বর অঙ্কটাই আমাদেরকে বলছে যে একটা দ্বিচিরকে এক চির হতে 5 সেন্টিমিটার দূরে রাখা হলে এত তরঙ্গদৈর্ঘ্যের আলো এক চির থেকে দ্বিচির আপতিত হলো। তাহলে এক চির থেকে 250 সেন্টিমিটার দূরে রাখা একটা পর্দায়, এটার এরপরে দুইটা ভাগে ভাগ হবে। আমরা কিভাবে পড়বো? 250 সেন্টিমিটার দূরে রাখা পর্দায় 10টি ডোরার ব্যবধান 2 সেন্টিমিটার হলে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? আর 250 সেন্টিমিটার দূরে রাখা পর্দায় 10টি ডোরার প্রস্থ এত হলে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? ঠিক আছে, তাহলে এখানে আমরা মোটামুটি আমাদের বইয়ের ভিতরে যেভাবে ডোরার ব্যবধান আর ডোরার প্রস্থ দুইটা জিনিসকে আলাদা করা হয়েছে, সেই পার্থক্যটা আমরা বুঝবো। ঠিক আছে, তাহলে আমাদের বই অনুসারে যে ডোরা প্রস্থ ব্যবধান, আমি এখানে লিখতেছি ব্যবধান, এটা আসবে কত? এটা হচ্ছে আমাদের ল্যামডা ডি ডিভাইডেড বাই শুধুমাত্র ডি, যেটাকে আমরা আমাদের ইয়েতে লাইনে প্রস্থ বলছিলাম। যাই হোক, প্রস্থ বোঝার দরকার নেই এটাকে আর, যে এটাকে আমাদের ডোরা ব্যবধান। ডোরা ব্যবধান কত? ল্যামডা ডি বাই ডি। আর প্রস্থ যেটা, তো প্রস্থটা হচ্ছে কত আমাদের? ল্যামডা ডি বাই 2d। তাহলে এই দুইটা জিনিস আমাদের বই ইউজ করা হয়েছে, আমরা সবসময় এই দুইটা জিনিস ইউজ করবো। তো এটার ভিতরে একটা আমি করে দেবো, কোনটা? ডোরা ব্যবধানেরটা। ডোরা প্রস্থটা আশা করি নিজেরা করতে পারবা। তো ডোরা ব্যবধানটা যদি আমরা করি, তাহলে আমাদের কি বলছে যে একটা চির হতে আরেক চিরের এরকম এক্সপেরিমেন্টাল সেটআপ প্রাইস, আমাদের এখানে একটা চির রাখা আছে, সেই চির থেকে একটু দূরে 5 সেন্টিমিটার দূরে আমাদের একটা ডাবল স্লিট রাখা আছে। এখান থেকে একটু কত? 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দূরে একটা সিঙ্গেল চির রাখা হয়েছে। তো এখানে আমাদের ল্যামডা যেটা দিছে, ল্যামডার ভ্যালুটা দেওয়া আছে কত? 5100 অ্যাংস্ট্রম, এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয়েছে, এবং এক চির থেকে 250 সেন্টিমিটার দূরে আমাদের পর্দায় রাখছে। তাহলে এক চির থেকে 250 সেন্টিমিটার দূরে, অর্থাৎ এখান থেকে যে এতটুকু, সেটা কত আমাদের? 250 সেন্টিমিটার। এতটুকু দূরে আমাদের কি রাখছে? পর্দাটাকে রাখছে। এখন আমাদেরকে বলছে যে 10টা ডোরার ব্যবধান কত? 2 সেন্টিমিটার হলে, তাহলে 10টা ডোরার ব্যবধান যদি আমাদেরকে বলে, তাহলে 10 ইন্টু একটা ডোরার ব্যবধান কত? ল্যামডা ডি বাই ডি, এটা সমান সমান কত? আমাদেরকে বলছে 2 সেন্টিমিটার। আমরা এটাকে মিটারে নিয়ে যাই, 2 ইন্টু 10⁻² মিটার। ঠিক আছে, এত হলে আমাদেরকে বলছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই ডিটা কত সেটা বের করতে বলছে। তাহলে এখান থেকে দেখো খুবই ইজি, এখান থেকে আমরা ডিটা বের করতে পারবো, অর্থাৎ চির থেকে পর্দার দূরত্ব, এটা হচ্ছে আমাদের ডি। সেই ডিটা কত আসবে? 250 - 5 এত সেন্টিমিটার, এটাকে মিটারে নিলে 10⁻², অর্থাৎ 245 ইন্টু 10⁻² মিটার, এটা হচ্ছে আমাদের ডি। আর ল্যামডা তো আমাদের দেওয়াই আছে, ল্যামডা কত আসে? ল্যামডাটা হচ্ছে আমাদের 5100, যেহেতু মিটারে নিব সেহেতু 10⁻10 মিটার দ্বারা গুণ করে দিলাম। তো এখানে আমাদের এখান থেকে ডি বের করতে হবে, তাহলে ডি সমান সমান কি আসবে? ডি ওখানে গেলে বাকি সব এখানে আছে, 10 ইন্টু ল্যামডার ভ্যালু কত? 5100 ইন্টু 10⁻10, ডি এর ভ্যালু কত? 245 ইন্টু 10⁻², আর নিচে কি আসবে? নিচে আসবে আমাদের 2 ইন্টু 10⁻²। তাহলে এটা বাদ, আর বাকিটা একটু ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করলেই আশা করি আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাবো, খুব বেশি কঠিন না। এখানে কত? 5। তো ক্যালকুলেট আমি করলে কি আসে দেখি, যে 10 ইন্টু 5100 ইন্টু 10⁻10 ইন্টু 245 ডিভাইডেড বাই 2। তো এটার রেজাল্ট আসছে আমাদের 6.2475 ইন্টু 10⁻4 মিটার। তো এখানে আমাদের ক্যালকুলেশনে মিস্টেক হইতে পারে, সেগুলো আশা করি একটু দেখে নিব নিজেরা। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার। আর ঠিক সেম 6 নম্বর অঙ্কটায় 5000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো এত মিটার প্রস্থের একটা চিরের উপর আপতিত হলো। এখন কেন্দ্রীয় চরমের বিস্তার কত সেটা বের করতে বলছে। তাহলে আমাদের এখানে যে ল্যামডাটা, সেই ল্যামডাটা কত? 5000 অ্যাংস্ট্রম। তার মানে এটাকে যদি আমরা 10⁻10 দ্বারা গুণ করি, তাহলে এটা মিটারে চলে যাবে। এরপরে আমাদেরকে প্রস্থ, যেটা যেহেতু এটা একক চির, একটা চিরের উপর আপতিত হলো, তাহলে আমাদের যে প্রস্থ, সেই প্রস্থ এ, এটা সমান সমান কি 1 মিটার। মানে কত? 10⁻6 মিটার। ওকে, তাহলে এখানে আমরা দেখলাম যে ল্যামডা আর এ, এই দুইটা কিন্তু কম্পারেবল না, অর্থাৎ এটার থেকে এটা কিন্তু আচ্ছা একটা থেকে আরেকটা প্রায় 10 গুণের মতন বড়। তাই এক্ষেত্রে আমাদের ওই সূত্রটা কি আর খাটানো যাবে না, অর্থাৎ থিটা যে এন বাই ল্যামডা বাই ডি, ল্যামডা বাই এ ব্যবহার করতাম, ওগুলো দিয়ে আমাদের করলে হবে না। তাহলে এখন আমাদের কি বের করতে বলছে? যে কেন্দ্রীয় চরমের বিস্তার কত ডিগ্রি সেটা বের করতে বলছে। তাহলে কেন্দ্রীয় চরমের বিস্তার বের করার জন্য আমরা কোথায় যাবো? এ সাইন থিটা 1, এটা সমান সমান কত? এন ল্যামডা। মনে রাখতে হবে আমরা কি প্রথম ডার্ক বের করতেছি, কারণ আমাদের যে
একক চের অপবর্তন আছে সেখানে প্রথম ডার্ক যেখানে গঠিত হয় এই যে থিটাটা, এই থিটা ডাবল করলে কি আমরা কেন্দ্রীয় ডোরার বিস্তার পেয়ে যাবো, অর্থাৎ এই এতটুকু আমাদের বের করতে হবে। তাহলে এই থিটাটা বের করতেছি আমরা এখানে, এটা কিভাবে বের করতে পারবো? প্রথম ডার্কের কৌণিক অবস্থান থেকে। তাহলে প্রথম ডার্কের জন্য আমরা বের করবো এটা, তাহলে আমাদের এন এর ভ্যালু কত 1, তাহলে এ সাইন থিটা এটা সমান কি আসবে আমাদের ল্যামডা। তাহলে এখান থেকে সাইন থিটা যদি বের করি, সাইন থিটা সমান কি আসবে আমাদের ল্যামডা ওভার এ। ল্যামডার ভ্যালু কত এখানে? তাহলে এটাকে যদি আমরা একটু কাটাকাটি করে লিখি তাহলে 10⁻5 ইন্টু 10⁻7 আসবে, আর এখানে আসবে কত 10⁻6। তাহলে এটা কাটলে ওখানে 10⁻1 থাকতেছে, তাহলে এটা আসতেছে কত 0.5, তার মানে কত হাফ। তাহলে এখানে থিটা সমান কত আসতেছে? সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ হলে থিটা ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি। সুতরাং আমাদের কেন্দ্রীয় ডোরার যে বিস্তার, কেন্দ্রীয় ডোরা বা উজ্জ্বলের বিস্তার সেটা কত 2θ1, অবশ্যই 2θ1, দ্যাট ইজ আমাদের কত 60 ডিগ্রি। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা 7 নম্বর অঙ্ক আমাদেরকে বলছে যে এত তরঙ্গ দৈর্ঘ্যের একটা আলো ব্যবহার করা হলো, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত 400 ন্যানোমিটার, ন্যানোমিটার মানে 10⁻9 মিটার। আচ্ছা একক চের পরীক্ষায় প্রথম অবন 30 ডিগ্রি কোণে গঠিত হয়, অর্থাৎ আমাদের প্রথম অবন যেটা অর্থাৎ θ1 এটা কত 30 ডিগ্রি কোণ গঠিত হয়। প্রথম চরম কোথায় গঠিত হবে সেটা বের করতে হবে। তাহলে প্রথম চরম কোথায় গঠিত হয় সেটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 এন ল্যামডা লিখতে পারবো। এটা কিসের জন্য? অন্ধকারের জন্য। তাহলে আমাদের প্রথম অন্ধকারের জন্য কৌণিক বিস্তার দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা এটা বের করতে পারবো। তাহলে এ সমান আসবে আমাদের 1 ইন্টু ল্যামডার ভ্যালু কত, এটাকে একটু কাটাকাটি করে লিখলে 4 ইন্টু 10⁻7, আর নিচে আসবে আমাদের সাইন থিটার ভ্যালু, সাইন এখানে কত 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি মানে হতো হাফ উপরে গেলে কত হয়ে যাবে 8, তাহলে 8 ইন্টু 10⁻7 মিটার। এটা আসছে কি আমাদের এ। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে প্রথম চরমটা কোথায় গঠিত হবে। তো চরমের জন্য আমরা কি জানি? চরমের জন্য আমাদের ফর্মুলা হয়েছে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু 2n+1। হ্যাঁ, বর্তনের জন্য আমাদের কি আছে 2n+1 আসে λ/2। তাহলে এখানে আমাদের কি বলছে থিটাটা বের করতে, তাহলে θ1 এটা যদি আমরা বের করি তাহলে এখানে কি আসবে 2 ইন্টু 1+1 ইন্টু, মানে এখানে কত আসতেছে দেখি তো 2n+1, এটাকে একটু সিম্পল লিখে আরো যে 1 যখন বসাবো তাহলে 2 একে 2 আর 1 কত 3, তাহলে 3/2 ইন্টু λ/a। ল্যামডা কত? ল্যামডা হচ্ছে আমাদের 4 ইন্টু 10⁻7, আর এখানে আছে 8 ইন্টু 10⁻7। তাহলে এটা বাদ পড়ে গেল, এটা কাটলে এখানে 2, তাহলে আসতেছে কত 3/4। তাহলে এখান থেকে আমাদের থিটার ভ্যালু আসবে সাইন ইনভার্স 3/4। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে ইউজুয়ালি আমাদেরকে যখন কি বলে প্রথম চরণ কোথায় গঠিত হবে এগুলো বলে, তাহলে আমাদের অপবর্তন গ্রেটিং আর একক চের অপবর্তন এগুলোতে আমাদের মেইনলি থিটাটা বের করতে বলে। তবে তুমি যদি চাও তাহলে থিটা বের করার পর আমাদেরকে ওই এক্স এনটা বের করে দিতে পারবো, এটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার, কোনো সমস্যা নাই। এটুকু দিলে আমাদের অ্যান্সার কমপ্লিট। 8 নম্বর অঙ্কটাই বলছে আমাদেরকে দুইটা সমাবর্তন ফালি কোনগুলা? সমাবর্তন ফালি হয়েছে ওই যে আমরা পোলারাইজার পড়ছিলাম, পোলারয়েড, সেই পোলারয়েড, হ্যাঁ, ওই যে টুরমালিন ক্রিস্টাল বা নিকল প্রিজমগুলা সমান্তরালে এমনভাবে রাখা হলো, অর্থাৎ দুইটা সমান্তরাল নিছে, সমতল ফালি নিছে, এরকম সমবর্তক ফালি বা পোলারয়েড নিছে, সেগুলোকে দুইটাকে সমান্তরালে রাখছে ভাবে, এমনভাবে সমান্তরালে রাখছে যেমন দ্বিতীয়টার আলোকক্ষ। এই আলোকক্ষ কোনটা? আলোকক্ষ হচ্ছে আমরা যেটা লেকচারের ভিতরে পাস এক্সিস বলছিলাম, অর্থাৎ যেটুক দিয়ে আলো প্রবেশ করতে পারে, অর্থাৎ এই যে এরকম দেখাইছিলাম, এই যে এই পার্টটা আছে না এরকম, এই যে দিক দিয়ে যে বরাবর আলো যেতে পারবে সেটা হচ্ছে কি আমাদের আলোকক্ষ বা পাস এক্সিস। ঠিক আছে, আলোকক্ষ বা পাস এক্সিস কি করছে, প্রথমটার আলোকক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ প্রথমটা যদি এরকম থাকে দ্বিতীয়টা আছে কোথায় এরকমে, যাতে প্রথমটার সাথে দ্বিতীয়টা কত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোন অসমবর্তিত আলো এই সজ্জার এক প্রান্ত দিয়ে পাঠালে অপর প্রান্তের অসমবর্তিত আলোর সমাবর্তিত অপর প্রান্তে আলোর তীব্রতা, আচ্ছা তাহলে কি বলছে যে এই সজ্জায় এক প্রান্ত দিয়ে আলো পাঠালে অপর প্রান্তের আলোর তীব্রতা অসমবর্তিত আলোর তীব্রতার কত গুণ হবে। তাহলে আমরা পুরো কোশ্চেনটা আরেকবার একটু দেখি যে কিভাবে আছে। আমাদের এরকম একটা আলো যাইতেছে এখান থেকে একটু বরাবর, এখানে আমাদের কি আছে একটা অসমবর্তিত আলো আছে, অসমবর্তিত আলোর এখানে আমাদের কি রাখছে, প্রথমে একটা পোলারাইজার রাখছে, তারপর এখানে কি হয়েছে একটা আলো আসলো, হ্যাঁ পোলারাইজড হয়ে একটা আলো আসলো, এখানে কি হয়েছে পোলারাইজড হয়েছে, তারপরে এখানে আরো একটা কি রাখছে পোলারাইজার রাখছে, এটার সাথে এটার আলো কক্ষ কত আছে, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি কোণে আছে, হ্যাঁ 60 ডিগ্রি কোণে আছে। তাহলে এখানে আমাদের যে আলোটা বেরোবে এটা হচ্ছে আমাদের ফাইনাল আলো। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে এই ফাইনাল আলোর তীব্রতা এইটার তীব্রতার কত গুণ। ঠিক আছে, তাহলে এটার সলিউশনটা আমরা দেখি। সলিউশনটা কিভাবে করতে হবে, প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে এখানে যদি আমাদের একটা আনপোলারাইজড আলো থাকে, প্রথম পোলারাইজার দিয়ে যাওয়ার পর আমাদের যে তীব্রতাটা হবে সেটা হবে এইটার অর্ধেক। তাহলে আমাদের আনপোলারাইজড আলো বা অসমবর্তিত আলোর তীব্রতা আমরা ধরে নিতেছি কত, অসমবর্তিতটার তীব্রতা আমরা ধরে নিতেছি আমাদের I0। সুতরাং এখন আমাদের প্রথম P1 পাস করার পর
এটাকে আমরা পরীক্ষা একটু সাজায় লিখতে পারবো। পাস করার পর সেটা কত হয়ে গেছে I0/2। এখন এই যে এই পার্টের জন্য আমাদের কি দেওয়া আছে, একটা সূত্র দেওয়া আছে, ম্যালাসের সূত্র। ম্যালাসের সূত্র আমাদেরকে বলছে যে পাস হওয়ার পর আমাদের যে তীব্রতাটা হবে সেটা যদি I হয়, সেটা হবে আমাদের মেইন আলোর তীব্রতা, যেটা আমাদের এখানে I0/2 ইন্টু কজ স্কোয়ার এইটা, আর এটা অর্থাৎ এইটার যে আলোকক্ষ, মানে এটার ভিতরে আমাদের যে ভাইব্রেশনের যে দিক আছে সেই দিকের সাথে আমাদের পোলারয়েডের যে দিক সেটার উৎপন্ন কোণ। তাহলে সেটার উৎপন্ন কোণ কত আমাদের এখানে 60 ডিগ্রি। কারণ আমরা দেখতেছি কি যে এই প্রথম যে পোলারয়েড এটার ভিতর দিয়ে পাস হওয়ার পর আমাদের আলোগুলো দেখতে কিরকম হবে, আলোগুলোর তীব্রতা এই টাইপের হবে। ঠিক সিমিলার উপায়ে এই আলো যখন আমাদের এটা দিয়ে বের হবে তখন এই যে এই যে আমাদের প্রথম আলোর তীব্রতার দিকগুলা আর এই যে পোলারয়েড এটার দিকগুলা, এই দুইটার মধ্যবর্তী কোণ, এটাই তো আমাদের থিটা ছিল, সেটা কত আমাদের এখানে বলে দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে এখানে 60 ডিগ্রি বসালাম। তাহলে এখানে আসলো কত I0/2 ইন্টু কজ স্কোয়ার 60 ডিগ্রি মান কত 1/2 এর হোল স্কোয়ার, তার মানে কত এখানে আসবে 1/4। তাহলে এখানে কি আসতেছে I is equal to 1/8 ইন্টু I0। তাহলে I0 এর 1/8 গুণ। তাহলে আমাদের অ্যান্সারটা কি, আমাদের অ্যান্সার হচ্ছে 1/8। ঠিক আছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কোনটা, এই জিনিসটা অনেক সময় মাথা থেকে চলে যায় যে আনপোলারাইজড আলো প্রথম যে সমাবর্তক আছে সেটা দিয়ে পাস হওয়ার পর তার তীব্রতার অর্ধেক তীব্রতায় পরিণত হবে। তাহলে এটা পরে 9 নম্বর অঙ্কটাই আমাদেরকে বলছে যে একটা অপবর্তন গ্রেটিং, সেটাতে এতটুকু প্রস্থে সমব্যবধানে এতগুলো রেখা টানা আছে। তাহলে এখান থেকে আমরা একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা বের করতে পারবো। তাহলে আমাদেরকে বলছে কি 2.5 মিলিমিটার এতগুলো আমাদের রেখা আছে, কয়টা 1.26 ইন্টু 10⁻40 রেখা। সুতরাং এখান থেকে আমরা 1 মিলিমিটারে কয়টা রেখা আছে সেটা বের করতে পারবো। সেটা আসবে কত 1.26 ইন্টু 10⁴ ডিভাইডেড বাই 25.4 মিলিমিটার। তাহলে এটা কিসে আসবে, মিলিমিটার ইনভার্স একটা রেজাল্ট আসবে। অথবা এখান থেকে আমরা ডিটা বের করতে পারতাম। ডি সমান মনে আছে একদম প্রথম যে সংখ্যাটা ছিল সেটা হচ্ছে আমাদের ফালের যে দৈর্ঘ্য ডিভাইডেড বাই সেই দৈর্ঘ্যে কয়টা কি আছে, ফালের দৈর্ঘ্য ডিভাইডেড বাই সেখানে কয়টা দাগ আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি, ফালের দৈর্ঘ্য সেটা সমান কত আসবে 25.4 ডিভাইডেড বাই এখানে আসবে কত 2.6 ইন্টু 10⁴। অবশ্যই এটা কিসে আসবে, মিলিমিটারে আসবে। ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা একটু মাথায় রাখলাম। আর এখানে কি আসতো, এটাই আমাদের এন ছিল। আর একটু মনে করে দেখো এন কিন্তু 1/d ছিল। তাহলে এই দুইটা রেজাল্ট কিন্তু একদম মোটামুটি সেমই আসে। তাহলে এইটা একটু মনে রাখলাম, এটা কিসে আসলো, মিলিমিটারে আসলো। তো এখন আমাদেরকে বলছে কি যে কেন্দ্রীয় অক্ষ থেকে কত ডিগ্রি কোণে দ্বিতীয় চরম গঠিত হবে। তাহলে অপবর্তন গ্রেটিং যেহেতু, সেহেতু আমরা লিখতে পারবো ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি এন ল্যামডা। এখন আমাদেরকে কেন্দ্রীয় অক্ষ থেকে কত ডিগ্রি কোণে দ্বিতীয় চরম চাইছে, দ্বিতীয় চরমের জন্য এন ইজ ইকুয়াল টু কত 2। তাহলে এন ইজ ইকুয়াল টু যদি 2 বসাই তাহলে ডি সাইন থিটা 2 এটা সমান কত আসবে 2 ল্যামডা। তাহলে এখান থেকে আমাদের সাইন থিটা 2 বের করতে হবে। থিটা 2 সমান কি আসবে, সাইন ইনভার্স 2 ল্যামডা ওভার ডি। তাহলে সাইন ইনভার্স 2 ল্যামডা আমাদেরকে ব্র্যাকেটে ছোট করে দেওয়া আছে 450 10⁻⁹। আর নিচে কি বসাইতে হবে, আমাদের ডিটাকে বসাইতে হবে। ডি কত, ডি হয়েছে আমাদের এইটা। তাহলে এটা নিচে থাকবে, এর পরেরটা উপরে উঠে যাবে। তাহলে 25.4। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে এখানে মিটার দেওয়া আছে আর এটা কিন্তু মিলিমিটারে। তো মিলিমিটার চেঞ্জ করার জন্য আমাদের এটাকে কি করতে হবে, মিটারে নিতে হবে। তাহলে 25.4 করলে হবে না, তাকে 10⁻³ দ্বারা গুণ করতে হবে। আর এই জিনিসটা উপরে যাবে, উপরে গিয়ে 1.26 ইন্টু 10⁴ আসবে। আর এটা হিসাব করলে আমাদের মোটামুটি একটা রেজাল্ট আসবে, সেটা অবশ্যই কি আমাদের অ্যান্সার। তাহলে এটা আমরা ক্যালকুলেটর একটু বের করে নিব। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেটর একটু বের করে নিব। সাইন ইনভার্স এত আসতেছে, এটা ক্যালকুলেটর বের করলে আমরা রেজাল্ট পেয়ে যাবো। তাহলে এটা গেল আমাদের 9 নম্বর অঙ্কটা। আচ্ছা, তো এটা আমাদের ব্রুস্টারের সূত্র রিলেটেড খুবই সহজ একটা অঙ্ক। আমরা সিম্পল আছে, আমরা একটু দেখে নিই কি আছে। যে কোনো একটা স্বচ্ছ মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে দিচ্ছে কত 1.43, অর্থাৎ মিউ যেটা সেটা কত 1.43। আমাদেরকে বলছে অসমবর্তিত আলো কত কোণে আপতিত হলে প্রতিফলিত আলো সম্পূর্ণরূপে সমবর্তিত হবে। তো আমরা জানতাম যে কোণে আপতিত হলে সম্পূর্ণরূপে সমাবর্তিত হয় সেটাকে আমরা কি বলতাম, ব্রুস্টারের কোণ। আর সেটার দ্বারা আমাদের একটা ইকুয়েশন ছিল যে থিটা আইবি এটা সমান কি ছিল, মিউ ছিল। তো এখানে মিউ দেওয়া আছে, ট্যান থিটার আইবিটা বের করতে হবে। তাহলে এটা খুবই সিম্পল, আইবি ইজ ইকুয়াল টু কি আসে ট্যান ইনভার্স মিউ, দ্যাট ইজ ট্যান ইনভার্স 1.43। আর এটা যদি আমরা হিসাব করি 0.43, রেজাল্ট আসবে আমাদের 55.03 ডিগ্রিস। তো এটাই আমাদের সেই কোণ, যে কোণে আপতিত হইলে অসমাবর্তিত আলো এত কোণে আপতিত হলে প্রতিফলিত আলো সম্পূর্ণরূপে কি হবে, সমাবর্তিত হবে। ঠিক আছে, তাহলে এই টাইপের সহজ কিছু অঙ্ক মাঝে মাঝে আসে। আচ্ছা,
11 নম্বর অঙ্কটা আমাদেরকে বলছে হীরকের প্রতিফলক তল। ধরলাম আমরা এখানে আমাদের হীরক, সেই হীরকের এখানে এটা হচ্ছে আমাদের তার হীরকের প্রতিফলক তল। সেই প্রতিফলক তলে 60 ডিগ্রি কোণে যখন আলো আপতিত হয়, অর্থাৎ 60 ডিগ্রি কোণে আমাদের যখন আলোটা আপতিত হয়, এই কোণটা সবসময় আমাদের কিসের থেকে মাপতে হয়? অবিলম্ব থেকে মাপতে হয়। হ্যাঁ, 60 ডিগ্রি কোণে প্রতিসরণ কোণ আপতিত হলে আমাদের যে প্রতিসরণ কোণটা, সেই প্রতিসরণ কোণটা কত পাওয়া গেল? প্রতিসরণ কোণটা পাওয়া গেল 12 ডিগ্রি। আমাদেরকে জিজ্ঞেস করছে হীরকের সমাবর্তন কোণটা কত। হ্যাঁ, হীরকের সমাবর্তন কোণটা কত? তো আমরা জানতাম যে সমাবর্তন কোণ tan IB এটা সমান কি ছিল আমাদের? মিউ। হ্যাঁ, মিউটা কিসের? ওই হীরকের, অর্থাৎ হীরককে আমরা ডায়মন্ড দ্বারা হিসাব করতেছি, ডায়মন্ডের কোন মাধ্যম থেকে আসছে সেই মাধ্যমের সাপেক্ষে, এয়ারের সাপেক্ষে। তাহলে আমরা এয়ারের সাপেক্ষে ডায়মন্ডের এটা বলতেছি। সাপোজ এটা আমাদের এয়ার আর এটা হচ্ছে আমাদের ডায়মন্ড। তাহলে এখন আমাদের কি দরকার? এই মিউটা দরকার। সেই মিউ বের করার জন্য আমাদের কি আছে? প্রতিফলন কোণ, আপতন কোণ এগুলো দেওয়া আছে। তাহলে সেটা যদি, আর বাতাসের মিউ কত সেটা কিন্তু আমরা জানি, বাতাসের মিউ কত? 1। তাহলে এখানে থেকে যদি আমরা হিসাব করি, আমরা কি লিখতে পারবো? যে স্নেলের সূত্র অনুযায়ী যে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু ওই মাধ্যমের সাইন থিটা ইজ ইকুয়াল টু দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, দ্যাট ইজ মিউ টু, যেটা আমরা বের করতে যেতেছি, ইন্টু ওই মাধ্যমের সাইন থিটা, দ্যাট ইজ 12 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা মিউ ডিটা আশা করি পাবো। মিউ ডিটা কি আসবে? মিউ 1 দ্যাট ইজ 1 ইন্টু সাইন 60 ডিগ্রি, দ্যাট ইজ √3/2, আর নিচে আছে কত? সাইন 12 ডিগ্রি। 120 লিখে বলছি, 12 হবে। তো এটা যদি আমরা হিসাব করি তাহলে আসে কত? √3/2 ইন্টু সাইন 12 ইন্টু সাইন 12। এটার রেজাল্ট আসছে আমাদের 4.165। তাহলে 4.165 এখানে বসে দিলে আমাদের আইবি সমান সমান কি আসবে? tan ইনভার্স 4.165। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, tan ইনভার্স অ্যান্সার যেটা আসছে 76.5 ডিগ্রি, 6.5 ডিগ্রি। তাহলে এটাই কি আমাদের সমাবর্তক তল, সমাবর্তক কোণ। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে মোটামুটি। আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে স্নেলের সূত্র অনুসারে আমরা কি করতে পারবো? মিউটা বের করতে পারবো। আচ্ছা, আর এখানে যেটা বসে সেটা কি? যে মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা সমাবর্তন কোণ বের করতে চাইতেছি, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক যে মাধ্যম থেকে আলো আপতিত হইলো সেই মাধ্যমের সাপেক্ষে। তো এটা নিয়ে এত মাথা ব্যথা করার কিছু নেই, এটা ইউজুয়ালি আমাদের এমনি সহজে নর্মালি দিয়ে থাকে যে হীরকের সমাবর্তন কোণ বের করতে হলে এখানে কি বসাইতে হবে? হীরকের প্রতিসরাঙ্কটা বসাইতে হবে আর কি। তো ইউজুয়ালি কখনো যদি মাধ্যমটা চেঞ্জ করে তখন আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো আর কি, যে এই মিউ ডি, এখানে ডিটা কি? কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক, এখানে হচ্ছে কার সাপেক্ষে। আচ্ছা, এর পরের অঙ্ক। আচ্ছা, পরের অঙ্কটাই বললো যে কাচ ও বাতাসের ক্রান্তিকোণ কত? 45 ডিগ্রি। বলে বাতাস থেকে কাছে যাওয়ার সময় সমাবর্তন কোণটা কত? তাহলে আমাদের সমাবর্তন কোণ কোনটা চাইছে? যে বাতাস থেকে যখন কাছে যাচ্ছে। ঠিক আছে, এটা সাপোজ আমাদের গ্লাস আর এটা আমাদের এয়ার। তাহলে বাতাস থেকে যখন কাছে যাচ্ছে তখন সমাবর্তন কোণ কত? তাহলে আমরা কি জানি? tan আইবি এটা সমান আসবে আমাদের বাতাসের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক। তাহলে আমাদের এখন দরকার কি? এই জিনিসটা দরকার। এই জিনিসটা জানতে পারলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এটা বের করার জন্য আমাদেরকে আসলে এই জিনিসটা দেওয়া হচ্ছে যে ক্রান্তি কোণটা কত। আমরা জানতাম কাচের সাপেক্ষে বাতাসের ক্রান্তি কোণ যেটা, কাচের সাপেক্ষে বাতাসের ক্রান্তি কোণ কি? কাচ থেকে বাতাসের দিকে যেতে হবে। হ্যাঁ, তাহলে সেটা যদি আমরা বের করি তাহলে আমরা এটা বের করতে পারতাম যে সাইন থিটা সি এটা সমান আসছে কি 1/a মিউ জি। তাহলে এখান থেকে আমরা a মিউ জিটা বের করতে পারবো। a মিউ জি এটা সমান কি আসবে? 1/sin কত ডিগ্রি? 45 ডিগ্রি। তো সাইন 45 মানে কত? 1/√2। 1/√2 রুলটা আসলে এখানে কি আসবে? √2 আসবে। তাহলে এই যে এখানে লেখা এটা সমান কি √2, সেটা আমরা এখানে লিখতেছি আবার যে তাহলে কি দেওয়া আছে? tan আইবি এটা সমান কি √2। তাহলে আইবি সমান কি আসবে? tan ইনভার্স √2। ঠিক আছে, এটা ক্যালকুলেট করে দেখবো। ক্যালকুলেট করলে যা আসে সেটাই আমাদের কি রেজাল্ট, এটাই আমাদের আনসার। 12 নম্বর অঙ্কটা আমাদেরকে দ্বিচির পরীক্ষার নিয়ে একটা অঙ্ক করছে, কোশ্চেন করছে যে দ্বিচির পরীক্ষায় 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটা আলো ব্যবহার করছে, তখন কি 60টা পট্টি দেখা যায়। তাহলে 60 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলে কয়টা পট্টি দেখা যাবে? তো এটার জন্য আমরা কি করতে পারতাম? ওই আমাদের যে নর্মাল যে ফর্মুলাটা ছিল n ইজ ইকুয়াল টু কি ছিল? এগুলাতে আসলে আমরা উজ্জ্বল ধরে নিব। কিছু যদি বলা না থাকে তাহলে উজ্জ্বল ধরে নিব আমরা, আর যদি বলা থাকে তাহলে তো বলা থাকলে, ইউজুয়ালি বলা থাকে না, তখন কি আমাদের উজ্জ্বল ধরে অঙ্কটা করতে হবে। তো উজ্জ্বল ধরে নিলে তখন আমরা কি আসতো? 2 ইন্টু, আমরা এটাও ব্যবহার করতে পারবো d/λ+1, অথবা অন্যটাও যেটা আছে সেটাও ব্যবহার করতে পারবো। 2d/λ+1 সেটা গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু, সেটা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে এটা দিয়ে অঙ্ক করলে আমাদের রেজাল্টটা মোটামুটি একই আসবে। এটা দিয়ে অঙ্ক করলে আমাদের রেজাল্টটা কি আসবে? একটু অ্যাকুরেট আসবে। কিন্তু আমরা যদি এটা ছাড়া না করি, অন্যভাবে একটু করতে চাই, কারণ এটা ধর অঙ্ক আমরা অলরেডি একবার করছি, এটা ছাড়া যদি আমরা করতে চাই, ইউজুয়ালি যেভাবে করা হয় যে দ্বিচির পরীক্ষায় কয়টা কি আলো ব্যবহার 60টা পট্টি দেখা যাবে। তাহলে দ্বিচির পরীক্ষায় আমরা কি জানতে পারবো? যে d sin থিটা
এটা ইকুয়াল টু কি ছিল আমাদের এন ল্যামডা ছিল। আচ্ছা ডিও চেঞ্জ হবে না, আমাদের সাইন থিটাও চেঞ্জ হবে না এগুলোর ভিতরে, ঠিক আছে। ওই পট্টি সংখ্যা যদি আমরা গুনতে চাই, কারণ সাইন থিটার ভ্যালু কত 90 ডিগ্রি হইতে হবে, সর্বোচ্চ কয়টা পট্টি দেখা যাবে সেটা বের করলে সাইন থিটা কত 90 ডিগ্রি হবে। আর ডি তো আমাদের একটা চির থেকে আরেকটা চিরের দূরত্ব কত সেটাও আমাদের ফিক্স থাকবে। তাহলে আমরা বলতে পারবো এই জিনিসটাকে একটা কনস্ট্যান্ট, অর্থাৎ আমরা যদি ল্যামডা চেঞ্জ করি তাহলে আমাদের এন চেঞ্জ হবে, এন চেঞ্জ করলে আমাদের ল্যামডা চেঞ্জ হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো n1 ল্যামডা 1 ইজ ইকুয়াল টু n2 ল্যামডা 2। তাহলে এখান থেকে দেখো আমাদের সবই দেওয়া আছে, আমাদের কি বের করতে হবে যে n2টা কত। তাহলে আমরা যদি মানগুলো বসাই, প্রথম অবস্থায় আমাদের তরঙ্গদৈর্ঘ্য কত ছিল 400 ন্যানোমিটার, তখন আমাদের পট্টি দেখা গেছে কয়টা 60টা। দ্বিতীয় অবস্থায় আমাদের তরঙ্গদৈর্ঘ্য কত 600 ন্যানোমিটার, তখন আমাদের পট্টি দেখা যাবে কয়টা n2টা। তাহলে এখান থেকে এটা বাদ পড়ে গেল 424, 6 বাদ পড়ে গেলে এখানে থাকলে কত 4 10 40, ঠিক আছে। তাহলে n2 সমান কত আসলো 40। তাহলে আমাদের পট্টি দেখা যাবে কয়টা 40টা, এটাই আমাদের রেজাল্ট। তাহলে এভাবে করলেও হবে, অথবা আমরা কি এই ফর্মুলা দিয়ে করলে আমাদের রেজাল্ট মোটামুটি একই আসবে। কখনো হইতে পারে এরকম 40.2 আসতেছে, 40.3 আসতেছে। তো এইসব অঙ্কে আমাদের ইউজুয়ালি যেসব অপশন দেওয়া থাকে সেগুলোর ভিতরে আমাদের একটা 40 থাকে, একটা 60 থাকে, একটা 80 থাকে। তো সেগুলোতে আসলে খুব একটা বেশি প্রবলেম হবে না। আর থিওরিটিক্যাল যদি কোয়েশ্চেন আসে, থিওরিটিক্যাল কোয়েশ্চেনে যে কোনো একটা দিয়ে করলেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা আমাদের শেষ অঙ্কটা তো আমাদের বলা আছে যে সাদা আলো একক রেখাচিত্রে আপতিত হয়ে অপবর্তন নকশা গঠন করলো। ওই নকশার এত তরঙ্গ দৈর্ঘ্যের, কারণ আমরা জানি সাদা আলোর ভিতর মোটামুটি কত 380 থেকে 480 পর্যন্ত, 780 পর্যন্ত সবগুলো তরঙ্গ দৈর্ঘ্যের আলোই থাকে। তো তার মধ্যে আমাদের এত তরঙ্গ দৈর্ঘ্যের আলোটার দ্বিতীয় চরম যেখানে গঠিত হয়েছে, অপর একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে যেটার তৃতীয় চরম ঠিক ওখানেই গঠিত হয়েছে। আমাদেরকে জিজ্ঞেস করছে যে অপর অজ্ঞাত তরঙ্গ দৈর্ঘ্যটা কত, অর্থাৎ যেইটার তৃতীয়টা মিলে গেছে সেটা তরঙ্গ দৈর্ঘ্যটা কত। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কৌণিক বিস্তার অথবা যে কোনো একটা সূত্র দিয়ে করলেই হবে। তো আমরা কৌণিক বিস্তারের সূত্রটা দিয়ে করি, যে আমাদের a sin থিটা প্রথমটার জন্য, ঠিক আছে, প্রথম তরঙ্গ দৈর্ঘ্য কি আসে সেটা দেখি। প্রথম তরঙ্গ দৈর্ঘ্য এটার জন্য আমাদের কি এসেছে যে a sin থিটা 1, এটা সমান কি আসবে আমাদের n1 ল্যামডা 1, ঠিক আছে। তাহলে n1, আচ্ছা এখানে আমরা n1 দিব না, আমাদের দ্বিতীয় চরম যেহেতু লাগছে, দ্বিতীয় চরমের জন্য আমরা n2 বসাবো, এখানে 2 বসাবো, আর এখানে আমরা ল্যামডাটাই বসাই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো যে sin থিটা 2 এটা সমান n2, আচ্ছা একটু ভুল হয়েছে, আমাদের এখানে তো চরম চেয়েছে, চরমের জন্য আমাদের কি বসাইতে হবে n2 + 1। আচ্ছা অঙ্কটা আমরা আরেকবার শুরু করি। যেমন কি বলছে, প্রথম তরঙ্গের জন্য আমরা কি করতে পারবো, প্রথম তরঙ্গের জন্য যদি লিখি তাহলে আমাদের যেহেতু চরম চাইছে, যেহেতু সাইন থিটা দ্বিতীয় চরম, এখানে কত আসবে 2n, আচ্ছা 2 × 2 + 1, ওই যে 2n + 1 ইন্টু কত আসবে এখানে λ/2। তাহলে দ্বিতীয় চরমের জন্য আমাদের রেজাল্টটা কি আসতো এরকম। তাহলে দ্বিতীয় চরমের জন্য আমাদের যে কোণটা আসবে সেটা যদি 2 হয়, তাহলে সাইন থিটা 2 সমান কি আসতো এখানে 2 × 4 রেখে কত 5, তাহলে 5/2 ইন্টু λ/a। এটা আসলে কি আমাদের প্রথমটার জন্য, ঠিক আছে। প্রথমটার জন্য আমাদের সাইন থিটার ভ্যালু কত। আর দ্বিতীয় তরঙ্গের জন্য আমাদেরকে কি বলছে, দ্বিতীয় তরঙ্গ সেটার জন্য আমাদেরকে বলছে যে a sin থিটা 3 যদি হয় তাহলে এখানে 2 × 3 + 1 ইন্টু এখানে কত আসবে λ/2। তাহলে এখানে sin থিটা 3 সমান কি আসতেছে, sin থিটা 3 সমান 3 × 6 আর 7, তাহলে 7/2 ইন্টু λ'/a, λ', কারণ এখানে কি আমাদের অন্য একটা তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা ব্যবহার করছি। তাহলে এখন আমাদেরকে বলছে যে দ্বিতীয় চরম আর তৃতীয় চরম যে দুটো আছে সেই দুটো কি মিলে গেলে তাদের কেন্দ্রীয় যে বিস্তার থিটা 2 আর থিটা 3 এই দুটো সমান, তাহলে একই কোণের সাইন থিটাও সমান হবে। তাহলে এইটা আর এইটা কি ইকুয়াল হবে। তাহলে ইকুয়াল হলে এখান থেকে আমরা লিখতে পারবো 5/2 ইন্টু λ/a ইজ ইকুয়াল টু 7/2 ইন্টু λ'/a। এ কাটা 2 কাটা, এখান থেকে আমরা λ' সমান পাবো 5/7 ইন্টু ল্যামডা। তাহলে ল্যামডা যেহেতু দেওয়া আছে এখানে 5/2 ও আমাদের ভ্যালু আমরা জানি, তাহলে এখান থেকে কি আমরা λ''টা কত সেটা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আমাদের খেয়াল রাখতে হবে কি যে এখানে চরমের কথা বলছে আর একক চির, তাহলে একক চিরের চরমটা কি এসে 2n + 1, যেখানে 2n + 1 λ/d, এটা সমান কি আসে আমাদের a sin থিটা, ঠিক আছে। n λ ব্যবহার করলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমাদের ভৌত আলোক বিজ্ঞানের মোটামুটি এখানেই শেষ হলো। ভৌত আলোক বিজ্ঞানগুলো আমরা এরপরে বইয়ের যে অঙ্কগুলো আছে বইয়ের অঙ্কগুলো আমরা একটা একটা করে করলে আমাদের মোটামুটি চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে।